দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদনমূলক আয়োজন বক্স অফিসে। সাথে আছে দর্শক, যেমনটা গত সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহেও নতুন কোন অতিথিকে নিয়ে হাজির হবে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। নিয়ে এসেছে আপনাদের ভীষণ পছন্দের, আমার ভীষণ পছন্দের একজন মানুষকে, যাকে আসলে আমরা ছোটবেলা থেকেই চিনি। কিন্তু মজার বিষয় হচ্ছে, ছোটবেলায় প্রতি শুক্রবার তার ভয়েস আমরা শুনতাম, তাকে দেখতে পেতাম না। যত বড় হচ্ছি, যত বড় হয়েছি, তখন থেকে তাকে স্ক্রিনে দেখা আমরা শুরু করেছি। বুঝে হয়তো ফেলেছেন, যদি একটা নাম বলি, আমি সবসময় এই কথাটা বলি যে সিসিমপুর, যার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ পর্যায়ে 2025-এ এসে তিনি আসলে একটা কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন, এবং সেটা ওপার বাংলাতে। কি কাণ্ড ঘটালেন দর্শক শুনবো। আজকে আমাদের সঙ্গে আছেন ওয়ান অ্যান্ড অনলি কাজী নওশাবা আহমেদ। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দিলে, ভালো না থেকে উপায় নেই। ভীষণ সুন্দর লাগে আপনাকে, যখনই দেখি যে কালারই পরেন অনেক বেশি সুন্দর লাগে, তোমার দৃষ্টি সৌন্দর্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু। যেটা আসলে বলছিলাম যে একদমই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। দর্শক তো বলবে কি কাণ্ড, যদিও দর্শক এখন অনেক স্মার্ট, আমাদের থেকে অনেক বেশি তাড়াতাড়ি তারা জানে। প্রথমবারের মতো অভিনয় করলেন কলকাতার সিনেমায়। বাংলা সিনেমায় তো বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে অসংখ্যবার অভিনয় করেছেন, কলকাতায় প্রথমবার লিড ক্যারেক্টারে, তাও আবির চ্যাটার্জির বিপরীতে। কেমন ছিল আসলে অনুভূতি? খুবই দারুণ, এবং মানে অভিজ্ঞতা, যেমন ধরো শুটিংয়ের যাওয়ার আগে সিলেকশন থেকে নিয়ে শুরু করে এখন রেজাল্টটা জানার পরে, আর আমি খুবই মুখিয়েছিলাম যে আমার অভিনয়টা ঠিকঠাক আছে কিনা, কারণ যেখানে জয়া আপা, মোশাররফ ভাই, চঞ্চলদা, আমাদের ববিতা আপার, মানে যাদের নাম ওখানে, হ্যাঁ, মানে তারা তাদের নিজ গুণে সেখানে জায়গা করে নিয়েছেন, সেখানে আমি যাতে অন্তত আমার যেটা কাজ সেটা হচ্ছে অভিনয়, সেইটা যাতে ঠিকঠাক থাকে আর কি। তো ওইটা একটা ধরনের চাপা উত্তেজনা বলো, দায়িত্ব বলো, যেটাই ছিল না, খুবই টেনশনে ছিলাম। বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, মানে ওখানকার অভিনয় শিল্পীরা যেমন আছেন, ওনারা তো যেমন আমাদের শ্রীলেখা দি আছেন, অথবা আকাশ সেন আছেন, সৌমিত্র দা আছেন, যারা কিনা আমাকে নিজেরা ফোন করে জানিয়েছেন তাদের ভালো লেগেছে অভিনয়। কিন্তু আমি সাধারণ মানুষদেরও ওখান থেকে টেক্সট পাচ্ছি, ফোন পাচ্ছি, যেটা আমাকে ভীষণভাবে পছন্দ করেছে, অ্যাপ্রিশিয়েট করেছে। এবং ছবিটা তো, আর যেটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কমার্সের জায়গাটাও কোনোভাবে বাদ দিলে হয় না। এই ছবিটা এই মুহূর্তে হিট, এবং আপনি বলছিলেন যে হাউসফুল যাচ্ছে কলকাতার সিনেমা হলগুলোতে। এটা আসলে বলা যায় যে আমাদের জন্য ভীষণ একটা গর্বের বিষয়, কারণ আমাদের দেশের কোনো আর্টিস্ট কলকাতার সিনেমায় তার সিনেমা লিড ক্যারেক্টারে হাউসফুল যাচ্ছে, গর্ব করে বলার মতো। দোয়া করো। নিঃসন্দেহে 23 তারিখে, সেপ্টেম্বরের 23 তারিখে রিলিজ পেয়েছে। 25 তারিখে, এখন তো অক্টোবর চলছে, প্রায় বেশ খানিকটা সময়। তবে বলতে হবে যে খুব দারুণ একটা সময় সিনেমাটা রিলিজ দিয়েছেন আপনারা। দুর্গাপুজোর মৌসুম, সবাই খুব উৎসব মুখর থাকে, হলে যায়। সো দুর্গাপুজোর মৌসুমে সিনেমা রিলিজ দেওয়ার কথাটা কি ডিরেক্টরদের আগে থেকেই চিন্তা ভাবনা ছিল? অ্যাকচুয়ালি এটা তো আমরা 2023-এ শুটিং শেষ করেছি, তো আমাদের প্ল্যানিং ছিল 2024-এ, কিন্তু মানে অনেকদার অসুস্থতা, তারপরে ধরো আমি ওখানে যে ডাবিংটা করার একটা জটিলতা, সব মিলিয়ে টিলিয়ে বিষয়টা প্রোডাকশন হাউস থেকেই ডিসিশন ছিল যে ওনারা এই বছর রিলিজ দেবেন। আমি অবশ্য ভেবেছিলাম মেবি ক্রিসমাসে রিলিজ পাবে, কিন্তু হুট করেই শুনলাম যে পুজোতে রিলিজ পাচ্ছে। তো খুবই মজা লাগলো, কারণ উৎসবের সিনেমা আসা তো ধরো একটা টেনশন, চাপা, তার উপরে ধরো প্রথম সিনেমা কেমন হয়, মানুষ কিভাবে আমাকে গ্রহণ করবে, সিনেমাটাকে গ্রহণ করবে, এবং একদমই একটু ভিন্ন ধারায়, কারণ অনেকদার সিনেমা মানেই হচ্ছে উনি তো একেবারে ওই ফর্মুলা মুভি বানান না। তো সেই ছবিটা এতগুলো হল পাওয়া এবং এখন অবধি পর্যন্ত চলছে, এবং আমরা আশা করছি যে কালী পুজোটাও টানবে। সো এটা তো দিওয়ালির মৌসুমটা। হ্যাঁ, এবং আমি যতদূর জানি এবারে দুর্গাপূজায় কলকাতারও বেশ কয়েকটা দারুণ বা বড় বাজেটের বেশ কয়েকটা সিনেমা রিলিজ দিয়েছে, এবং তার পাশাপাশি আপনার অভিনীত যত কাণ্ড কলকাতাতেও দারুণভাবে হাউসফুল চলছে। এই যে যত কাণ্ড কলকাতা, কেন শুধু কলকাতার মানুষই দেখবে, যে আমাদের আর্টিস্ট লিড ক্যারেক্টার কেন আমরা দেখতে পাচ্ছি না? আমি তো নিজেই সেটাই বারবার জিজ্ঞেস করছি, এবং আমাদের ডিরেক্টর অনিকদা, উনি কিন্তু ওনার মানে ওনার বাবা মার কেউ হয়তো বা কুমিল্লারও ছিলেন। তো ওনার নিজেরই যখন উনি সিনেমাটা লিখছেন, এবং ওনার যে যিনি লেখক ছিলেন, ওনাদের মেইন প্ল্যানিংটাই ছিল যে যেহেতু একটা বাংলাদেশ মেয়ে যাবে, আমার চরিত্রটা কিন্তু একটা বাংলাদেশি মেয়ে যে কিনা শেকড়ের খোঁজে ওখানে যায়।
তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে পূজার সময় ওইখানেও দেখা যাবে, এখানেও আসবেন, উনি বাংলাদেশে আসবেন, আমি ওখানে যাব। তো হলো না, বাট মেবি এটার জন্য আল্লাহ নিশ্চয়ই অন্য কোনো বেটার প্ল্যানিং রেখেছে। মানে এমন কোনো প্ল্যানিং আছে যে সেম সিনেমাটা আমাদের দেশেও রিলিজ পাবে? অবশ্যই, কারণ ওইখানে তো বেশ ভালো চলছে এবং এখন পর্যন্ত আমাদের দেশেও এই যে ধরো তোমরা যেভাবে যদি এই যেমন ধরো আমি তো আসলে খুব একটু প্রচার বিমুখ জায়গা থেকেই থাকি, তো এখন যদি বিষয়টা আরো সবাই মিলে বলে তখন নিশ্চয়ই সিনেমাটা যদি মানে মানুষ চায় কেন আসবে না। নিঃসন্দেহে আমরা তো অবশ্যই সেটা চাই। সো শুরুতেই বলছিলেন যে সেই প্রায় 2023-এ সিনেমাটা আপনারা শুটিং শেষ করেছেন, কাজ করেছেন, 25-এ এসে মুক্তি, মানে একটু বেশি টাইম নেওয়া হয়ে গেল। এটার অনেকগুলো কারণ। সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে অনেক সময় নিয়ে কাজ করেন। ওনার ব্যাপারটা উনি লেখেনও অনেক সময় ধরে, এরকম না যে প্রতি বছর একটা করে সিনেমা বানাবেন, উনি ওরকম নন। তো এক একজন ডিরেক্টরের এক এক ধরনের চিন্তা ভাবনা, এবং আমাদের যে প্রোডিউসার যারা মানে ফ্রেন্ডস কমিউনিকেশন, ওনাদের মধ্যেও ব্যাপারটা একেবারে ওনারা জানেন আসলে ওনারা সিনেমাটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে। এই যে যত কাণ্ড ঘটলো, কাণ্ড কি ঘটলো সেই গল্প তো শুনবো, একটু পিছনে ফিরে যাই। 23-এ যদি ফিরে যাই, অনেকদের ফোন কলটা কিভাবে পেলো? আমি যতদূর জানি ফেসবুকে নক করেছিল হয়তো, এবং ব্যাপারটা খুবই আসলেই অদ্ভুত। আমার কাছে একটু মানে কেমন জানি ভুতুরে লাগে। উনি তো আসলে ভূত নিয়ে ভূতের কাজ করে, একজন ভুতুরে। আমি হঠাৎ করে অ্যাকচুয়ালি বিকজ আমার বাবার মৃত্যুর পরে আমি আমার বাবাকে নিয়ে লিখতাম রেগুলার, এখনো লেখা হয়। তো উনি লেখাগুলো পড়তেন এবং একটা লাইন হয়তো বা লিখতেন। তো আমি কখনো ওইভাবে আলাদাভাবে নোটিস করিনি যে এটা অনিক দত্ত মানে একজন ডিরেক্টর যে কিনা অপরাজিত অথবা ভূতের ভবিষ্যৎ ডিরেকশন দিয়েছেন। তো হুট করেই রোজার মাসে আমার কাছে একটা বড় টেক্সট আসে যে আমি অনিক দত্ত বলছি, এই আমি তোমার কয়েকদিন ধরে তোমার লেখা পড়ছি, আমার বেশ ভালো লাগছে, এবং আমার যে নতুন সিনেমাটার জন্য আমি একটি বাংলাদেশি মেয়ে খুঁজছি, তো আমার কাছে মনে হয় তুমি এটার জন্য মানানসই, তুমি কি অডিশন দেবে এবং তুমি কি অভিনয় করো কিনা। মানে আমার কাছে এটা খুব ভালো লেগেছিল, তুমি অভিনয় করো কিনা, যেখানে আমি এত কাজ করে ফেলেছি। এটাই করা মানে আমার ফেসবুক দেখলে তার মানে বোঝা যাবে না যে আমি কাজী নওশাবা আহমেদ। কারণ উনি আমাকে এটাও বলে, তোমার তো সারাক্ষণ তোমার ফেসবুকে ফুল পাখি লেখালেখি, তো আলটিমেটলি তো মানে বোঝা যাওয়ার হয়তো তুমি পেইন্টার হতে পারো, অথবা কিন্তু আমি কখনো বুঝিনি যে তুমি একজন নায়িকা। তো এটা আমার কাছে খুব মজা লেগেছিল। এনিওয়েজ পরে আমরা এই অডিশন দেওয়া শুরু করি, প্রায় 3 মাস লাগে কলকাতাতে। যে না বাংলাদেশ উনি আমাকে পাঠাতো, স্ক্রিপ্ট পাঠাতো, আমি এখানে শুট করতাম ছোট ছোট এক একটা সিন, তারপর উনি আবার কারেকশন দিতেন, আবার পাঠাতাম, এরকম। ওই সময় অন্যান্য মেয়েদেরও অডিশন চলছিল, তো পুরো টিমটার ডিসিশন নিতে সময় লেগেছে অলমোস্ট 3 মান্থস। আচ্ছা, প্রথম অনিক দত্ত কখন জানলেন যে আমি যাকে নায়িকা হিসেবে কাস্ট করছি সে আসলেই নায়িকা? এটা তো আমার পরে যখন উনি আমার অডিশনে শুরু করলেন তখন উনি আমাকে বললেন তোমার কাজগুলো পাঠাতে থাকো, আমি আমার প্রোডিউসারকে দেখাবো, আমার টিমকে দেখাবো, কারণ ধরো বড় একটা চরিত্র। হ্যাঁ, না মার্কেটিং এর চেয়ে উনি জানতে চাইছিলেন যে আমার অভিনয় ক্ষমতাটা কেমন। তো সেই জায়গা থেকে আমি আমার কাজগুলো ছোট ছোট কিছু কাজ, যদিও আমার কাছে তো মানে সিনেমার অত বড় রিলস টিলস তৈরি করা নাই, সো বাট স্টিল উনি দেখলেন এবং অডিশন নিলেন। কিন্তু একটা মজার বিষয়, উনি কখনো আমাকে জিজ্ঞেস করেন যে তোমার ফলোয়ার কত অথবা কত, যেটা বর্তমানে হয় সবার আগে নায়ক নায়িকাকে জিজ্ঞেস করে ফেসবুকের ফলোয়ার কত। না অথবা উনি চেকও করেন না, মানে উনি মানুষটাই এরকম আর কি। আমার কাছে ওনার কথা হচ্ছে আমার চরিত্রের জন্য তোমাকে লাগবে, বা শেষ। এবার তুমি যেই হও, তুমি সেটা যেই হও না কেন, এবং তুমি যদি অভিনয়টা ঠিকঠাক করো তাহলে ফাইন। এবার যদি শুনি যে অভিনয়ের পরবর্তীতে যখন ফাইনাল সিলেকশন হলো, আপনাকে কনফার্ম করা হলো, শুটিংটা কবে থেকে শুরু হয়েছিল? জানি কলকাতা এবং দার্জিলিং এ করেছে। হ্যাঁ, সেপ্টেম্বর এবং আমরা নভেম্বর পর্যন্ত শুটিং করেছি, প্রায় 45 দিন। এবং আমরা দার্জিলিং এ, কার্শিয়ং এ, কলকাতায় শুটিং করেছি। তো খুবই ইন্টারেস্টিং একটা জার্নি আমার জন্য। দার্জিলিং এ থাকলে আর কি লাগে, বাট যেটা হয় আর কি, আমরা শুটিং মানে ভাবি যে খুব নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে, একদমই সময় ভোর 4টার সময় উঠতে হতো। যেহেতু 45 দিনে শেষ করেছেন, তার মানে অনেক টাইট স্কেডিউল ছিল। প্রচন্ড। আর যেহেতু ভ্রমণটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর
অ্যাক্টর এই সিনেমায়, সো অনেক জায়গায় মুভমেন্টের বিষয় আছে, প্রচুর জায়গা আমরা এক্সপ্লোর করেছি। সো এই কারণে খুব টাইট শিডিউল ছিল, কিন্তু আমরা খুব মজা করে শুট করেছি। মনে আছে কোন কোন জায়গাতে যাওয়া হয়েছিল? এর আগে তো কলকাতায় এমনিতে ঘুরতে গিয়েছিল। হ্যাঁ, আমি আমার নিজের তৈরি হওয়ার জন্য, মানে আমার পার্সোনালি সাবা চরিত্রটা, আমার চরিত্র নাম ওখানে সাবা চরিত্রটা তৈরি হওয়ার জন্য আমি আমার মতো করে একবার ঘুরেছি, মানে দার্জিলিং এ যাইনি, কিন্তু কলকাতার যেই জায়গাগুলোতে আমার নিজের সোলো ট্রিপের মতো একটা দিয়েছে, তো ওইটা আমি করেছি, ওটা আমার মতো করে। আমি একটু কলকাতার মানুষজনের সাথে আলাদা করে, মানে আমার নিজের মতো করে আমি ঘুরে বেরিয়েছি। তো ওইটা আমার চরিত্রের জন্য, মানে চরিত্র করার জন্য অনেক কাজে লেগেছে। আর এমনিতে তো অনেক, স্পেশালি যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে ধরো আমরা কলকাতা বলতে তো একটা সাধারণত বুঝি ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা নন্দন, এই ধরনের পার্ক স্ট্রিট। হ্যাঁ, তো বাট অনেকদার তার চোখ দিয়ে কলকাতাকে দেখেছেন তো, তো সেইটা একদমই ভিন্ন। গ্রামীণ কলকাতা ছিল কি না, একেবারেই মানে একেবারেই ধরো 50-60s এর কলকাতা, আবার এই সময়ের কলকাতা, মাঝখানের একটা ট্রানজিশন পিরিয়ড ছিল। হ্যাঁ, সো তার মধ্যে ফেলুদা, তার মধ্যে সত্যজিৎ রায়, তারপর আর্কিটেকচার, পেইন্টিং, মানে উনি তো আসলে মানে একদম মানে কি বলবো, অনেক বিষয়ের একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করেছে। তো এটার ভিতরে যেমন পরিবারের গল্প আছে, প্রেমের গল্প আছে, বন্ধুত্বের গল্প আছে, দেশভাগের গল্প আছে, সবই আছে, সবকিছু মিলিয়ে করা। হ্যাঁ, খুবই সিম্পল একটা, মানে খুবই সহজ সরল ভাবে একটা গল্প বলে যাওয়া। দারুণ। পরের পার্টটুকু তো শোনার জন্য আমি মুখিয়ে আছি, তবে একটা বিরতি নিতেই হবে। দর্শক, নিচ্ছি বক্স অফিসের ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বক্স অফিসের। সাথে আছেন কাজী নওশাব আহমেদ। চলুন দর্শক, ফিরে যাই গল্পে। এই যে যত কাণ্ড কলকাতাতে, এই সিনেমাটার নাম শুনলে মনে হয় যে ইন্টারেস্টিং কিছু আছে, অনেক কিছু আছে। কি কাণ্ড, কি গন্ডগোল ঘটলো এটা জানার জন্য আমরা স্পেশালি বাঙালিরা বা বাংলাদেশিরা বেশি মুখিয়ে আছে, কারণ আমাদের কিন্তু এখনো পর্যন্ত রিলিজ পায়নি। সো একটু তো শুনবো সেই গল্প। তার আগে শুটিংয়ের অভিজ্ঞতা একটু শুনি, যে সবসময় তো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে শুটিং করা হয়েছে, এখানের সঙ্গে ওইখানে কি কি পার্থক্য নওশাব আপু আপনি দেখলেন? আমি পার্থক্য খুঁজিই না, আমি একদম এটাতে বিশ্বাসই করি না। আমার দেশ আমার দেশের মতো, আমার দেশের ইন্ডাস্ট্রি আমার দেশের ইন্ডাস্ট্রির মতো, ওখানকার ইন্ডাস্ট্রি ওদের মতো। সো আমি দুইটাই খুব এনজয় করি, কারণ দুইটাই হচ্ছে আমার কাজের জায়গা। আমাকে দুটো জায়গাতেই অভিনয় করতে হবে। এখন তুমি আমাকে পথনাটক করতে বলো, না থিয়েটার করতে বলো, নাকি শ্রুতি নাটক করতে বলো, অথবা সিনেমা করতে বলো, আমি তো অভিনয়টা ঠিক মতো করবো। তো আমার কাছে এটা আসলে কখনো ম্যাটার করে না। আমি পার্থক্য খোঁজার চেষ্টা করি না, তুলনা করার চেষ্টা করি না, বিকজ আমার মনে হয় এই তুলনা পার্থক্য করতে করতে আসল ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হয়তো আমি মানে পজিটিভ সাইডগুলো অথবা সুন্দর জায়গাগুলো মিস করে যাবো, সো আমি মিস করতে চাই না। তো সেই জায়গা থেকে আমি যেহেতু একজন এক্সপ্লোরার, সো আমার কাছে আমার এই 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 মানসিকতার জায়গা থেকেই আমি আসলে অভিনয়টা করি, অথবা ছবিটা আঁকি, অথবা পেইন্টিংটা যেটাই করি না কেন, থিয়েটারটা করি। সো আমি খুবই এনজয় করছি। কোন জিনিসগুলো আসলে, যেহেতু বললেন খুব দারুণ একটা ওয়ার্ড এক্সপ্লোরার, সো কোন জিনিসগুলো কলকাতায় আপনি নতুন করে খুঁজে পেয়েছেন? আপনার মনে হয়েছে যে না, এই জিনিসটার চর্চা হয়তো আমাদের করা উচিত, অথবা এমন কোনো বিষয় কি আছে যেটা চর্চা না করলেও ভালো হয়, নতুন কোনো বিষয়? আমার কাছে মনে হয় ওরা মানে একটা জেনারেশন ভীষণভাবে নস্টালজিক। এটা আমাদের মানে আমরা যেমন পুরনো ঢাকার যে নস্টালজিয়া অথবা ওখানকার আর্কিটেকচার, এই যে আর্কিটেকচারটাকে বাঁচিয়ে রাখা, ওখানকার এই যে আমাদের একটা মানে একটা সুবাস আছে না পুরান ঢাকার, ওই বিষয়গুলো কিন্তু এখন আস্তে আস্তে কোথায় জানি চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওরা সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। সেটা তাদের সিনেমায় বারবার আসে, তাদের আড্ডাতে আসে, আলাপে আসে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবং এটা খুব জরুরি, কারণ তুমি যদি তোমার শেকড়টাকে, অবশ্যই আমরা নতুনকে স্বাগতম করব, কিন্তু পুরনোকে বাদ দিয়ে নয়। কারণ তুমি যদি তোমার অতীত না জানো, তুমি তোমার শেকড় না জানো, তুমি আসলে ডালপালা গজিয়ে কোন দিকে যাবা? এক্স্যাক্টলি। তো এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবং ওদের টাইম ম্যানেজমেন্ট খুব ভালো, কথা দিলে কথা রাখে। আরেকটা বিষয় হচ্ছে যে আর্টিস্ট অভিনয়টার দিকেই নজরটা বেশি দিতে পারে, সেটা আমাদের দেশেও এখন সেই চর্চাটা শুরু হচ্ছে, যদিও আরেকটু বেটার হওয়ার দরকার, এবং ওদের পেমেন্টটার সময় মতো পাওয়া যায়। এটা
সবচেয়ে ভালো। দারুণ, এটা বেস্ট ছিল। হ্যাঁ, সেটার চর্চাটা নিঃসন্দেহে প্লিজ বাংলাদেশে চালু সো হোক। এইটা খুব ভালো একটা জিনিস। এবং ওখানে আমি এতদিন শুট করেছি, বাট আমি ঠিক ঘুমানোর টাইম পেতাম, আমি আমার নিজের জন্য সময় দিতে পারতাম। মানে সিনেমা করতে যে জীবন বাদ দিয়ে দিতে হবে এরকম অনেক কিছু ছিল না। সো ওইটা খুব মানে আমার কাছে মনে হয় ওরা খুবই, এটার একটা কারণও আছে, এটা এত বছর ধরে ওদের ইন্ডাস্ট্রি, এবং আমরাও সেটা আস্তে আস্তে শিখছি। সো এটা যে একটা এই কাজটা যে আসলে আনন্দের সাথে করতে হয়, এটাকে আসলে খুব গলা চিপে করার কিছু নয়, এটা আছে আর কি। ওখানে খুব মজা করতে করতে কাজ করা, এখানেও সেটা হয়। খুব সুন্দর করে বললেন যে এই প্র্যাকটিসটা আসলে আমাদেরও যদি হয় হয়তো আমরা এত সুন্দর করে বলতে পারবো। একটু জানতে চাইবো যে মজার কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে কিনা, যে তো টানা একটা শুটিং ছিল 45 দিনের। আচ্ছা, আমাকে তুমি যতটুকু চেনো, আমি তো সবকিছুতে মজা, সবকিছুতে এক্স্যাক্টলি, বাট ওইখানে কালচারাল শক বলতে যে একটা ওয়ার্ড আছে, এমন কোনো কিছু মধ্য দিয়ে শক টক হয় না আমার। সবকিছু তো অভ্যস্ত। হ্যাঁ, আমি খুবই, আমার কথা হচ্ছে ছোট্ট জীবনে এত ভাবার সময় কোথায়। আমার কাছে মনে হয় আমার প্রতিটা মানুষের সাথে আমি যখন গল্প করি, আমি 100% তার দিকে তাকায় থাকি, আমি খুবই এনজয় করি। ওই যে এক্সপ্লোরার, অনেক বেশি আন্তরিক, সব সময় সবাই এই প্রশংসা করে থাকে। সো আমি চেষ্টা করি। সো ওই জায়গা থেকে আমার খুবই দারুণ অভিজ্ঞতাটা হচ্ছে যে আমি ওখানে যাওয়ার পর, আমি তো গাছ ছাড়া থাকতে পারি না। সো আমি ওখানে প্রথমে যাওয়ার পর কতগুলো গাছ নিয়ে আমার হোটেলে রাখলাম, ওকে প্রতিদিন পানি দিতাম। তো আসার আগে আমি ওখানকার যারা ছিলেন, স্টাফ যারা ছিলেন না, মানে আমার ইউনিটের যারা, হেয়ার ড্রেসার থেকে নিয়ে শুরু করে মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এক্সিকিউটিভ প্রোডিউসার, সবাইকে এক একটা করে গাছ দিয়ে আসছি যে দেখে রাখবা, ফুল ফুটলে আমাকে ছবি পাঠাও। এটা আমার স্মৃতি। সো তারা আমাকে ফুল ফুটলে ছবি পাঠায়। ওয়াও, নাইস। একটু জানতে চাইবো যে আপনার বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। তাকে তো আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করে তার স্পেশাল কিছু ক্যারেক্টারের জন্য। সো আবির চ্যাটার্জির সঙ্গে অভিনয়টা আসলে কেমন ছিল? খুবই ভালো। ওই যে তুমি বললে যে অমায়িক মানুষ, এবং উনি একজন অসাধারণ মানে মানুষ, কারণ ওনার ধৈর্যের ব্যাপারটাও অনেক মানে খুবই মানে থাকে না যে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একজন আর্টিস্ট কতখানি কনফিডেন্ট, মানে উনি ওনার নিজের ক্রাফটের ওনার এতখানি দখল যে ওইটা নিয়ে উনি খুব ভাবেন না যে কেউ ওনার সিন বেশি নিয়ে নিলেও না, এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো একদমই নেই ওনার ভেতরে, এবং খুবই মজার। ওনার সাথে আমার সবসময় ওই শাহরুখ খান নিয়ে, কারণ ওনার মেয়েও শাহরুখ খানকে পছন্দ করে, আমিও শাহরুখ খানকে পছন্দ করি, আমরা সারাক্ষণ শাহরুখ খানের গল্প করতাম। আর আমার মেয়ে ভিডিও কল দিলে তার সাথে উনি কথা বলতেন। এবং আমার যে বাকশ্রবণ প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে আছেন, তাদের সাথে উনি ভিডিও কলে কথা বলেছেন। সো দ্যাট ওয়াজ সো নাইস অফ হিম। ডেফিনেটলি। হ্যাঁ, এবং ওনার বাউন্সার, ওনার মেকআপ আর্টিস্ট, তাদের সাথেও আমার দারুণ একটা খুব মজার সম্পর্ক ছিল। আর্টিস্ট তো এমনই হওয়া উচিত। খুবই খুবই ভালো। এবং আসার আগে ভাইফোঁটার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি আবার এতগুলো গিফট পেলাম, তো খুব মজার। বাহ, একটু জানতে চাইবো যে এই গল্পে মানে যত কাণ্ড কলকাতাতে, এখানে আপনি একজন বাংলাদেশি তরুণী শেকড়ের টানে গিয়েছেন কলকাতায়, শেকড়কে খুঁজে পেয়েছেন কিনা এটা তো জানতে চাইবো। আমি জানতাম এই প্রশ্ন করবেন, কিন্তু এটার সঙ্গে আসলে সত্যজিৎ রায় বা ফেলুদা আসলে কিভাবে সম্পর্কিত হলো? পুরোটাই সম্পর্কিত, পুরোটাই। কারণ আমাদের চরিত্র বিশ্লেষণগুলোই সেভাবে হয়েছে, এবং আমরা জানি যে অপরাজিত ছাড়াও আপনি যদি মানে তুমি যদি ওনার কাজগুলো দেখো, ওনার সব কাজের ভেতরেই আমরা সত্যজিৎ রায়ের একটা প্রভাব অথবা উনি শ্রদ্ধা জানান, কারণ উনি একেবারে একনিষ্ঠ ভক্ত, আমি বলবো না, মানে গুণগ্রাহী। তো এই ছবিটা যখন উনি লিখছেন, এবং আবিরদার চরিত্রের নামও কিন্তু তোপসে। আচ্ছা। তো আমরা প্রতি জায়গায় এবং একটা ধাঁধাকে সলভ করতে যেই কিন্তু আলটিমেটলি আমরা গল্পটা এগিয়ে যায়, এবং যেটা আমরা ফেলুদার অনেক গল্পতেই পেয়েছি, তো মানে অনেকখানি। আচ্ছা, বাহ, দারুণ। এবং আমরা চাই যে মানে সিনেমাগুলো না এইভাবেই হওয়া উচিত। গতানুগতিক যে ধারণাটা থাকে যে কেউ একজন দেশের বাইরে যেয়ে নিজের শেকড় খুঁজে পাচ্ছে, খুঁজছে, অ্যাকশন হচ্ছে, কমেডি হচ্ছে, রোমান্স হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এইটা সম্পূর্ণই ধারার বাহিরে যে। এবং প্রথমবারের মতো কলকাতার সিনেমায়, কলকাতার বড় পর্দায় আপনি কাজ করছেন, এটা যখন বাসায় জানলো, বাসায় সবার প্রতিক্রিয়া কেমন ছিল? আমার মা প্রথমে বিশ্বাস করে নাই,
পরে যখন আমি আবিরদার সাথে একটা ছবি পাঠালাম, ও আচ্ছা ওকে চিনতে পেরেছি এবার তাকে। হ্যাঁ না, সে তাকে খুবই পছন্দ করে। আমার মেয়েও আবিরদাকে ভীষণ পছন্দ করে, কে করে না। আর আম্মা যেহেতু ভূতের ভবিষ্যৎ, মানে আমার বাবার খুব পছন্দের ছবি ছিল ভূতের ভবিষ্যৎ। আচ্ছা, তো ভূতের ভবিষ্যতের ডিরেক্টরের ছবি আমার মেয়ে করতে যাচ্ছে, সো এটা তার জন্য একটা গর্বের বিষয় ছিল। আমি মানে আমার শুধু একটাই আফসোস যে আমার বাবা এটা দেখে যেতে পারেননি আর কি। কারণ আমার বাবা সবসময় আমাকে বলতেন যে তুমি সিনেমার মানুষ, তোমার সিনেমাটাই করা উচিত। সো অ্যাট লাস্ট মানে দেরিতে হলেও আমি কেন্দ্রীয় চরিত্র করতে পারলাম, পোস্টারে ছবি আসলো অনেক বড় করে। হ্যাঁ, এবং ছবিটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, সবাই ভালো বলছে, এটাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরাও আসলে সেটাই চাই। পরের গল্পটা তো শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে আর একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, বক্স অফিসের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বক্স অফিসের সাথে আছেন আমার ভেরি ফেভারিট কাজী নওশাব আহমেদ। চলুন দর্শক, ফিরে যাই অতিথির কাছে। আর একবার ফিরে এলাম। কলকাতার গল্প যখনই হয়, কারণ হচ্ছে কি বাঙালিদের সাথে কলকাতা এত বেশি রিলেটেড। কলকাতা থেকে কেউ যখন ঘুরে আসতো ছোটবেলা, আমি দেখেছি মানে তার কাছে বসে আমরা গোল হয়ে গল্প শুনতাম, কলকাতায় কি খেয়েছো, কোথায় ঘুরতে গিয়েছো, কি কি দেখেছো। আজকে যেহেতু নওশাব আপুকে পেয়ে গেছি, এখন আমার মনে হচ্ছে ছোটবেলার মতো বসে গল্প করি, কি কি খেয়েছেন, কি কোথায় কোথায় ঘুরেছেন, আরেকবার একটু শুনি। প্রথম কথা হচ্ছে, যখন আমি প্রথমবার মানে আমার পাসপোর্ট হলো এবং আমার বাবা যখন কলকাতায় আমাকে প্লেনে করে নিয়ে নামালো, আমার কাছে খুব মন খারাপ হলো। আমি বাংলাদেশেই চলে আসলাম, কোথায় আসলাম। তো পার্থক্য আমার কিছুই মনে হয়নি তখন। পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি, একটু ভাষার সুরটা আলাদা, খাবার দাবারটা হয়তো একটু রান্নাটা করাটা আলাদা, মাছটা আমরা একভাবে ভেজে রান্না করি, ওরা হয়তো বা সেটা করে না, বাট আলটিমেটলি সবই একই। যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করতাম সেটা হচ্ছে স্ট্রিট ফুড এবং মাটির ভাঁড়ের চা, মালাই চা, ফ্রুট চাট, তারপর হচ্ছে গোলাপ জামুন। তো আর আমি যেহেতু যখনই শুটিং না থাকতো তখন আমি ব্যাকপ্যাক নিয়ে হাঁটতে হাঁটতে মানে সোলো ট্রিপ, একদমই মানে কেউ জানতোই না, অথবা মোটরসাইকেল একটা ভাড়া করতাম করে আমি। ওদের ফুচকাটা কিন্তু আলাদা, একদমই আলাদা, আমরা যেটা খেয়ে অভ্যস্ত। আমাদের ফুচকা এক ধরনের, ওদের ওটাকে কি বলে, ওটা পানিপুরি, গোলগাপ্পা, গোলগাপ্পা অথবা পানিপুরি বলে এমন কিছু একটা। ওটা একদম, ওটা আবার একটা রিদমের মধ্যে খেতে হয়, কটক কটক করে করে করে, ওটা আবার একটা করে দেয়। আমাদের বাঙালি মানে বাংলাদেশে এটা হলে তো আমরা যুদ্ধ শুরু করতাম, ঝগড়া শুরু করতাম, একটা করে দিচ্ছে। বাট আমাদেরটা একটা আলাদা মজা, আমাদের টকটা একটু ডিফারেন্ট, ওদের টকটা একটু ডিফারেন্ট, বাট এটাই ভালো লাগে আমার, আমি খুবই এনজয় করি। এবং আমি খুব মিস করি যে আরেকটা বিষয় হচ্ছে ওখানকার ওই যে কফি হাউসের পাশে যে বইয়ের দোকানগুলো, সেখানে যে বইয়ের পাতার স্মেলগুলো, পুরনো বইয়ের, সেই কলকাতায় সেই কফি হাউসটাই কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, কি বলে, ওখানে কাটলেট খেয়ে আসছি, কাটলেট খাওয়া হয়েছে ঘুরে ঘুরে। আমি একদমই একা এক্সপ্লোর করতে আমার বেশি ভালো লাগে। ভালো। এই যে একা একা ঘুরতেন বা নতুন একটা জায়গায়, একটু হলেও তো কালচারাল একটা শখ থাকে, কোনো বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হয়েছিল কিনা কখনো? আমি বিড়ম্বনাও এনজয় করি, বাই দ্য ওয়ে, ওইটাও একটা মজা। এমন কোনো মজার ঘটনা থাকলে শুনতে চাই। মানে আমি বললাম না যে আমার আসলে এভরিডেই একটা ইন্টারেস্টিং কিছু, আমি নিজে আসলে লাইফটাকে একটু এনজয়ের জায়গা থেকেই দেখি। আমার বারবার মনে হয় যে দুদিন পরে মরে যাবো, এখন একটু এনজয় করে যাই। সো ওখানে আমার হোটেলের সামনে অনেক কুকুর থাকতো, সো ওদের সাথে আমার দোস্তি, ওদের সাথে আমার মানুষের চেয়ে আমি ওদের সাথে বেশি গল্প করতাম, ওদের সাথে বেশি সময়। হ্যাঁ, সো এবং ওখানে একটা পার্ক ছিল, যে পার্কে আমি হাঁটতে যেতাম, ওরা আমার সাথে সাথে সে পার্ক পর্যন্ত যেত। তো এইভাবেই আমার, এবং আমার দার্জিলিং এ যেও এখানে কুকুরদের সাথেই বেশি সময় কাটতো, তো মানুষের সাথে সময় কাটতে। এই যে দার্জিলিং এ যাও, দার্জিলিং এ কি তখন শীতকাল ছিল? যেহেতু বলছিলেন সেপ্টেম্বরের দিকে শুরু হয়েছিল। আমরা দার্জিলিং এ সেপ্টেম্বর, বাট ওই সময়টা ওখানে হ্যাঁ একটু একটু তো শীত, স্নোফল ছিল না না ওইভাবে স্নো পাইনি, বাট যথেষ্ট শীত ছিল আর কি। সেই বাংলাদেশের শীত থেকে কিন্তু ওটা একটু আলাদা, একটু বেশি। আমাদের এখানে তো কখনোই মাইনাস নামবে না, লাস্ট মনে হয় সর্বোচ্চ 6 ডিগ্রি পঞ্চগড়ের দিকে বোধহয় এরকম 5 to 6, বাট ওখানে তো বিলো জিরো নামে। হ্যাঁ, ওটা হয় হচ্ছে তোমার ডিসেম্বরের দিকে, বাট আমরা যেটা করেছিলাম যে ডিসেম্বরে যেহেতু প্রচুর মানুষের ভিড় হবে, ডিসেম্বরে আমরা শুট করেছি হচ্ছে কলকাতায়। আগে আমরা শুরু করেছি দার্জিলিং কার্শিয়াং শেষ করে, ও পরবর্তীতে কলকাতায় এসে। কলকাতার অ্যাকসেন্টটা তো নওশাব আপু পুরোই আলাদা, কি মানে সব বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেন বুঝতে পারবো না, আরে আমার কত বন্ধু আছে ওখানে। আরেকটা বিষয় হচ্ছে আমার
ফ্যামিলির অনেকেরই তো বিয়ে, অনেকে পড়াশোনা করতে গিয়েছে, তো আমার কোনো প্রবলেমই হয়নি। আর আমার ভাষাটা তো ছিল বাংলাদেশি, মানে ঢাকা থেকে যাওয়া একটা মেয়ের ভাষা, তো আমার তো আপনার তাহলে চেঞ্জও করতে হয়নি, তাহলে বাঁচা গেছে। ডায়লগ লেখার সময় ওনারা আমাকে স্ক্রিপ্ট লিখে তাহলে অবদান আছে। একটু জানতে চাই, এই যে দারুণ একটা সিনেমা করলেন, নামটাও ভীষণ দারুণ, অনিক দত্তর মতো করেই নামটাও দিয়েছে, প্রচন্ড পরিমাণে পপুলার হচ্ছে, হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শো। বলছিলেন যে সহকর্মীরা তো সবসময় ভালো বলে ওই দেশের, বাট সাধারণ দর্শকের কাছ থেকে আমি যতদূর জানি আপনি ছোট ছোট মেসেজ পাচ্ছিলেন, একটু শুনতে চাই। এটা আসলে আমি মানে ভাবি নাই, কারণ আমি ভাবছি যে ঠিক আছে, ওনারা আবার এখন যেটা হচ্ছে যে তারা আবার ইনস্টাগ্রামটাকে অনেক ফলো করে, তো আমি তো ইনস্টাগ্রামে জিরো নাই। তো এই সিনেমার কারণে আমাকে রীতিমতো ফ্রেন্ডস কমিউনিকেশন চেপে চুপে বলছে যে ইনস্টাগ্রামটাকে কিছু একটা করো, কারণ তোমাকে আলটিমেটলি কলকাতার মানুষজন বেশি ইনস্টাগ্রামকে, ওরা ফেসবুকের থেকে ইনস্টাগ্রামে তোমাকে। সো আমি এখন দেখছি যে ইনস্টাগ্রামে ছোট ছোট মেসেজ আসছে, আপনাকে ভীষণ ভালো লাগছে, খুবই মিষ্টি, খুবই সাবলীল, আপনি আরো আপনাকে এই সিনেমায় চাই, এরকম অনেক ছোট ছোট, খুবই খুবই ভালো লাগছে আমার। এটাই কিন্তু অর্জন, যে অন্য দেশে আপনার এখনো পর্যন্ত যাওয়া হয়নি, তারা সরাসরি আপনাকে দেখেনি, প্রমোশনের কাজে গেলে তো দেখা হয়, অন স্ক্রিনে দেখে আপনাকে খুঁজে বের করে সোশ্যাল মিডিয়ায় দেন মেসেজ দিচ্ছে, এটা খুবই মিষ্টি, খুবই। এবং ধরেন আমার কাছে আরো মজা লেগেছে যে আকাশ সেন, উনি তো একজন মিউজিক ডিরেক্টর, উনি মানে একেবারে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে বলছে যে আরে কাজটা খুবই ভালো লেগেছে, তো আমার খুবই 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 দারুণ হয়েছে, আমি খুবই মজা পেয়েছি। যেমন ধরো তোমার শ্রীলেখা দি, উনি একজন অভিনেত্রী, ওনারটা যেমন আমার জন্য একটা বিশাল ব্যাপার, অথবা স্বাতি মুখার্জি একজন আছেন, মানে খুবই দুর্দান্ত একজন অভিনেত্রী, ওনারটাও। এবং ধরো আমার সিনেমায় যারা রয়েছেন অন্যান্য অভিনেতা, তারা তো সকলেরই থিয়েটার ব্যাকগ্রাউন্ড এবং অনেক মানে কি বলবো গুণী শিল্পী। হ্যাঁ, তো তারা ধরেন বলছি সেটা আমি মানতেই পারি যে আমি প্রথম কাজ করছি, হয়তো বা বলছেন ভালো, কিন্তু ওনারা তো একেবারে গানের বা অন্য জন। হ্যাঁ, তো যেমন সৌমিত্র দাসতাগির, উনি ডকুমেন্টারি বানান, উনিও ফোন করে, ওনার ওয়াইফ ফোন করে বলছে যে ভালো লেগেছে খুব। তো আমার কাছে ভীষণ মজা লাগছে আর কি, যে শুধুমাত্রই মানে আমাদের শোবিজ ঘরানার মানুষজন না, বাইরের ধরনের যারা শিল্পীরা আছেন তারাও যোগাযোগ করে বলছেন। তো দেখা যাক আলটিমেটলি কি হয়েছে, আমি তো বুঝতে পারছি না। দারুণ হয়েছে, আমরা সেটা মানুষের রেসপন্স দেখে বুঝতে পারছি। বাংলাদেশি সহকর্মী যারা আছে তাদের প্রতিক্রিয়া একটু শুনতে চাই। আমার খুব ভালো লেগেছে, জয়াপা আমাকে একটা টেক্সট করেছেন যে অনেস্ট ফিল্ম আসলে এইভাবেই ওয়ার্ক করে, খুব ভালো লাগলো নশোবা, তুমি এগিয়ে যাও। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। জয়াপা তারা তো পায়োনিয়ার। হ্যাঁ, এবং জয়াপা আসলেই মানে ববিতা আপার পরে ধরো এই পুরো পথটাকে এটা যে করা যায়, অথবা বর্ডারকে মানে বাদ দিয়েও চিন্তা করা যায়, আমরা শিল্পীরা যে আসলেই কোনো গণ্ডির মধ্যে মানে আটকে নেই, সেটা তো আসলে জয়া আপাই প্রমাণ করেছেন। তো ওনার কাছ থেকে এই টেক্সটটা আমার কাছে, উনি আমাকে বলছেন আমি যদি কলকাতা যাই অবশ্যই দেখবো নশোবা, শুভকামনা। এই আপাতত ওনার কাছ থেকেই পেয়েছি। এবং আমার যারা সহযোদ্ধারা আছেন, যারা এত বছর ধরে 18 সাল থেকে আমি ব্ল্যাক লিস্টেড, তোয়াক্কা না করে আমাকে কন্টিনিউয়াসলি ব্যাকআপ করে গেছেন যে নশোবা তুমি অভিনয়টা কখনো ছাড়বে না, ঠিক আছে তুমি স্ক্রিনে আসতে পারছো না, থিয়েটারটা করো। আমার থিয়েটারের স্যার থেকে নিয়ে শুরু করে এবং থিয়েটারের সহশিল্পীরা খুব বেশি ইন্সপায়ার করছে, সেটা মানে ইনবক্সেও করছে, ইভেন সামনাসামনি তো করছেন। এটা অনেক বড় একটা, অবশ্যই বড় একটা অবদান, কারণ কি মানুষের প্রত্যেকেরই জীবনে একটা ভালো বা খারাপ সময়ের মধ্য দিয়েই যায়। আমরা দেখেছি আপনি মানে আমরা নিজের চোখে দেখেছি কতটা স্ট্রাগল করে, মানে একটা জিনিস থাকে না যে যিনি আসলে গুণী তাকে কখনোই কোনো কিছু আটকে রাখতে পারে না, এবার সেটা ব্ল্যাকলিস্ট হোক, এবার সেটা অনেক বড় গভর্নমেন্ট হোক, আর এনিথিং, তার বাস্তব প্রমাণ আপনি প্রমাণ করে দেখিয়েছেন। দোয়া করো, এটা আমার বাবা মার দোয়া, আমি চেষ্টা করে গেছি। এবং যেটাকে বলে আমার বাবা বলতেন আমি হচ্ছে গাব গাছের আঠা, দাঁত কামড়ে পড়েছিলাম একেবারে কচ্ছপের মতো, আমি কচ্ছপের গতিতেই আগাতে চাই, আমার কোনো তাড়াহুড়ো নেই। এবং এই কারণে হয়তো এত ভালো ভালো ভীষণ সুন্দর সুন্দর কাজ আমরা পাই। যদি একটু বলতে চাই যে বর্তমানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু আপু অনেক বেশি ডেভেলপ হয়েছে। আপনারা যদি সেই শুরু থেকে যখন কাজ করেছেন তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণই আলাদা। 100 কোটির বেশি সিনেমা মানে হলে আয় করছে, এবং যে কোনো আমরা শুধু ভাবতাম যে আমাদের দেশে শুধু কমার্শিয়াল সিনেমায় মানে অনেক বেশি ব্লাস্ট হবে বা হিট হবে, কিন্তু উৎসব কিন্তু
সেই ধারণাটা একদমই। স্টেরিওটাইপটাই চেঞ্জ করে দিল। একদমই, একদমই। সো দেশের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু শুনতে চাই যে এখন তো আবার নতুন করে কাজ করছেন, এখন বর্তমানে কি অবস্থা বা আমি তো ভীষণ কেমন সাড়া আশাবাদী। পাচ্ছেন? আমি শুধুমাত্রই যেমন ধরো আমাদের লাস্ট ঈদ দুটো দেখো তাকিয়ে, যে তুফান বলো, তাণ্ডব বলো, উৎসব বলো, জঙ্গলি বলো, মানে প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ধরনের সিনেমা। এশা মার্ডার বলো, কারণ নারী কেন্দ্রিক সিনেমা তো একদমই নাই, সেটাই এসেছিল। তো এই যে বিভিন্ন ধরনের সিনেমা তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে এটাকে ইন্ডাস্ট্রি বলা যায়। এক ধরনেরই সিনেমা হবে, অথবা গুটি কয়েক দুইজন নায়ক অথবা তিনজন অভিনেত্রী অভিনয় করবে, সেটার বাইরে যে কিন্তু এখন আমরা উৎসবের একটা দারুণ উদাহরণ যে আমরা আসলে কন্টেন্ট, গল্পই আসলে মানে সবচেয়ে বড় হিরো। এখানে আসলে বাকি কোনো কিছুই কাজ করে না আপনি। সো এটা আমি, এবং আলীর কথাই বলো, আলী আমাদেরকে কোথায় নিয়ে গেল, কোথায় চলে গেল। তো এবং বাড়ির নাম শাহানা, বাড়ির নাম শাহানা এখন সাবা। হ্যাঁ, তো তারপর প্রিয় মালতী। তো ভীষণ মানে আমি খুবই খুবই আশাবাদী, এবং আমার মাকে নিয়ে আমি সিনেমা দেখতে যেতে পারি, আমার মেয়েকে নিয়ে আমি সিনেমা দেখতে যেতে পারি, আমি আমার বন্ধুদেরকে নিয়ে মাস্তি করার জন্য সিনেমা দেখতে যেতে পারি। এই যে ধরো এত বছর পর মানে তোমার যারা আমরা মধ্যবিত্ত, তারা এখন সিনেমা হলের দিকে যাচ্ছি, এবং আমরা সিনেমার নিউজ করছি, এবং যে সিনেমা ভালো সেই সিনেমাকে নিয়ে আমরা বিশাল বড় বড় স্ট্যাটাস দিচ্ছি। এটা কিন্তু কয়েক বছর আগেও চিন্তা করা যায় না। সো এইটাকে আসলে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে, আমাদেরকে বিভিন্ন স্বাদের সিনেমা দর্শককে দিতে হবে, কারণ এখন দর্শক আসলে মানে ওই স্টেরিওটাইপ ফর্মুলা মুভি দিলেই যে সিনেমা হিট হয়ে যাবে এবং মানুষ যাবে, সেটা কিন্তু কারণ আমরা এখন অনেক বেশি বাহিরের জিনিস দেখি, আমরা বুঝি কোনটা কোয়ালিটিফুল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইউ ক্যানট ইগনোর জেনজি। হ্যাঁ, তো অথবা জেনারেশনের এটা করেই কিন্তু আমরা অলরেডি অনেক কিছুই হারিয়েছি। তো আমাদের আসলে নতুন জেনারেশনকে সামহাও কমিউনিকেট করাটা খুব জরুরি, যেটার কারণে কিন্তু ধরো তাণ্ডব অথবা জঙ্গলি অথবা উৎসব, এই মুহূর্তে সাবা ডুইং ভেরি গুড, এবং বাড়ির নাম শাহানা। মানে আর একটা বিষয় হচ্ছে যে বাড়ির নাম শাহানা, সাবা, প্রিয় মালতী, এই ছবিগুলো আমাকে ভীষণভাবে এক্সাইট করেছে, কারণ এগুলো নারী কেন্দ্রিক সিনেমা। বাড়ির নাম শাহানা আবার একজন নারী, সেটা পরিচালক, যদিও আলাদাভাবে বলা উচিত নয়, কিন্তু স্টিল এটা কিন্তু কয়েক বছর আগে আমরা চিন্তাও করতে পারতাম না। এবং সেই সিনেমাগুলো আমাদের মানে আমাদের মতো মানুষরা যাচ্ছে, দেখছে, সেটা নিয়ে লিখছে, সবচেয়ে বড় প্ল্যাটফর্মে, এবং ধরো যে অস্কারে যাচ্ছে, এটা তো একটা বিশাল বড় বিষয়, তাই না? তো আমি ভীষণ আশাবাদী, এবং সেদিন দূরে নয়, আমি তো বিশ্বাস করি যে আমাদের অস্কার আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু একটা জিনিস ছোট্ট করে জানতে চাই যে এখন কি দায়িত্বটাও একটু বেশি না? কাজ করছেন তো প্রেমটাও বেশি, দায়িত্বটাও বেশি, কারণ এখন সরাসরি সিনেমার ভালো একটা দিক আপনার কাঁধের উপর এসে পড়েছে, এফডিসির একটা দায়িত্ব। সো একটু মানে এখন দায়িত্ববোধটা তো আরো বেশি তৈরি হয়ে গেল, যে পুরোটা সময় এতদিন অভিনয় করেছেন, নিজের অভিনয়টা ভালো করার জন্য কাজ করেছেন, এখন মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রির ভালো কিভাবে করা যায় সেই চিন্তাও করতে হচ্ছে। আমার ব্যাপারটা একটু ডিফারেন্টলি একটু বলি, সেটা হচ্ছে আমি আসলে সবসময় চলচ্চিত্র প্রেমী ছিলাম, মানে আমি কর্মী বলতে পারো। আমি সিনেমার সেক্টর নিয়ে আমি হয়তো যতই ব্ল্যাক লিস্টেড থাকো, যতই তুমি আমাকে বাদ দাও না কেন, আমি সিনেমার প্রেম ছাড়তে পারি নাই। সিনেমার প্রেম ছাড়তে পারি নাই বলেও কিন্তু আজকে হয়তো বা যত কাণ্ড কলকাতা আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি কখনোই শুধু নিজের কথা ভাবি নাই, আমি যখন কোনো সেটে কাজ করি আমি ওভারঅল সেটটার কথা ভাবি, কারণ এইটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, এটা আমি আমার থিয়েটারের সিনিয়রদের কাছ থেকে শিখেছি। আর আমার কাছে মনে হয় যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে তুমি একা আসলে কিছুই করতে পারো না। আমাকে যদি এখন প্রপারলি লাইট না দেওয়া হয়, আমাকে কেউ দেখবে না। সো আমাকে বুঝতে হবে যে আমি এই জায়গায় বসে আছি, এখানে সম্মিলিত প্রত্যেকটা মানুষের মানে চেষ্টায় এবং তাদের ভালোবাসায় আজকে আমাকে দেখা যাচ্ছে। তো এই জায়গা থেকে আমি ওই দায়িত্বশীলতাটা অনেক আগে থেকেই আমি মনে করি আমি খুবই দায়িত্বশীল, এবং আমি প্রচণ্ড সিনেমাকে ভালোবাসি, ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। আমি আমার মতো করে প্রেমটা করে গেছি, এবং আমার পক্ষে যতটুকু সম্ভব ভোকাল হওয়ার, সেটা এনওসির ব্যাপারে হোক, যেমন ধরো আমি সার্টিফিকেশন বোর্ডে আছি, আমি কিন্তু কন্টিনিউয়াসলি কথা বলছি যে আমরা সার্টিফিকেশন তখনই দেব যখন একটা সিনেমার কাস্ট অ্যান্ড ক্রু এনওসি সাইন করা। এটাই জিজ্ঞেস করছিলাম, আগে তো শুধু অ্যাক্টর হিসেবে বা অ্যাক্ট্রেস হিসেবে কাজ করা হচ্ছে, এখন সার্টিফিকেশন বোর্ডের বড় দায়িত্ব, গুরু দায়িত্ব বলা যায় যে পালন করতে হচ্ছে। ওই দিক থেকে আমার মনে হয় যে দায়িত্বটা একটু বেড়েছে। হ্যাঁ, এবং বিষয়টা হচ্ছে যে আমি এখন সেটা প্রকাশ করতে পারছি। আমি আগে সবসময় এটা নিয়ে কথা বলতাম, এই কারণে হয়তো মানুষজন আমাকে অত পছন্দ করে না। বাট ব্যাপারটা হচ্ছে যে আমার কথা হলো যে এই যে
একটা ইন্ডাস্ট্রিতে মানে শিল্পীরা অথবা ক্রুদের যদি আপনি পেমেন্টটাই ঠিক মতো না করেন, তাহলে তারা আসলে এই যে দুস্থ শিল্পী ব্যাপারটা কেন আমি নেব? কেন ওয়ার্ডটা আসবে? আমরা তো কাজ করেই, ভালোবেসে কাজ করেই করছি। অবশ্যই দেখো, বলে যে পাগল না হলে নাকি ইন্ডাস্ট্রিতে আসে না অথবা সিনেমা করে না, কিন্তু তাতে কি আমার মেয়ের খরচ দিতে হবে না? একজন লাইটম্যানের কি সে খরচ নাই? কেন তাদের পেমেন্টগুলো এইভাবে মানে একটা প্যাচের মধ্যে পড়ে থাকবে? সো আমার কাছে তখন মনে হয়েছে, এবং আমি যখনই সার্টিফিকেশন প্রথমেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কয়েকটা জিনিস দাবি করেছি। এক হচ্ছে, আমি জানি না সেটা আদৌ হবে কিনা, এক হচ্ছে যে কাস্ট অ্যান্ড ক্রু যাতে এনওসি সাইন না করলে আমরা সার্টিফিকেশন দেবো না। দারুণ। দ্বিতীয় হচ্ছে যে ধরেন আপনি একটা সিনেমায় একটা পাখি ইউজ করবেন, একটা ঘোড়া ইউজ করবেন, তো এইটার জন্য এটা আসলে আপনি যে লিখে দিলেন যে এদের প্রতি কোনো মানে ক্ষতি করা হয় না, হ্যাঁ ক্রুয়েলিটি হয়নি, এটা আপনি কিসের ভিত্তিতে করলেন? আচ্ছা, সেটা প্রপার ডকুমেন্টস লাগবে। সেটারও একটা ওয়ে আছে। যেমন হিউম্যান হলিউড নামে একটা সংস্থা আছে, যেটা হলিউড এবং পৃথিবীর সব জায়গায় এটা আছে, যে ধরো তুমি একটা ঘোড়াকে নিয়ে শুটিং করছো, সেখানে ওই অ্যাসোসিয়েশনের দুজন ভেট থাকবে, একজন প্রতিনিধি থাকবেন, যে কিনা দেখবে যে পুরো ঘটনাটা ঠিক মতো হয়েছে। সে তখন আমাকে একটা কাগজ দেবে, সেটা সাইন করা থাকবে যে না, এখানে কোনো ক্রুয়েলিটি হয়নি। তখন আমি সেটা দেখবো, দেখার পর আমি সার্টিফিকেশন দেবো। সো এইটা আমার একটা দাবি। আরেকটা দাবি হচ্ছে যে এই যে আমরা চাইলেই কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ এই মুহূর্তে যে গ্লোবাল ওয়ার্মিং যেটাই বলো না কেন, এখন গ্রিন ফিল্মিং কিন্তু পুরো পৃথিবী জুড়ে কাজ হচ্ছে, তো সেটা কেন বাংলাদেশে হবে না? তো সেই জায়গা থেকেও কিছু বিষয়ে যদি আমরা একটু নজর দিই, আমার মনে হয় আমরা পরিবেশ বান্ধব একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো। দারুণ, ভীষণ সুন্দর। আপনার মানে বাস্তব জীবনে আপনি তেমন করে চারপাশটা গুছাচ্ছেন, তেমন করে বাকি সবার খেয়াল রাখছেন। একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, মনে হচ্ছিল আরো গল্প করি। অনেক বেশি শুভ কামনা রইল আপনার সিনেমার জন্য। তবে সবচেয়ে বেশি খুশি হব যেদিন বাংলাদেশে আসবে এবং আমরা টিকিট কেটে হলে যাব, সেই প্রত্যাশা রাখতে চাই। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকো। দর্শক, শেষ করছি আজকের বক্স অফিস। দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময়ে আপনাদের প্রিয় এটিএন নিউজের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।